안녕하세요। আমি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপে পাইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। এরপর কেটে যায় বেশ কিছুদিন। তে আর জাংকুক এখন কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া একেবারেই কথা বলে না। এভাবে আস্তে আস্তে ফাংশনের দিন এগিয়ে এলো। ফাংশনের দিন সকালবেলা তে জিমিনের সাথে বকবক করতে করতে ক্লাসরুমের দিকেই যাচ্ছিল। এমন সময় পেছন থেকে রায়বা বলে উঠল, আরে আরে তোমরা ওদিকে কোথায় যাচ্ছ? স্টেজের দিকে চলো তাড়াতাড়ি। ওমা, আমরা স্টেজে কি করব? আরে ভুলে গেলে নাকি? আমি না কাল জিমিনকে আর ন্যান্সিকে বললাম যে স্টেজ সাজানোগুলো ঠিকঠাক হয়েছে কিনা সব কিছু একবার চেক করে নিতে। ও সরি, আমি তো একেবারে ভুলে গেছিলাম তেকে বলতে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন। হ্যাঁ চল। এরপর রাইমা তে আর জিমিনকে নিয়ে স্টেজের দিকে চলে গেল। সবাই যে যার কাজে ব্যস্ত। ন্যান্সি আগে থেকেই সেখানে ছিল। সুগা, মিনহো, জেহোপ আর জাংকুক সেখানেই ছিল। এতে তুই বরং লাইটিংটা দেখ, আর জিমিন তুমি বরং ফুলের ডেকোরেশনটা একবার দেখে এসো। আচ্ছা ঠিক আছে। এরপর দুজনেই কাজে লেগে পড়ে। তে একটা মরিচবাতি লাইটের প্যাচ খুলতে গিয়ে সেখানে নিজেই জড়িয়ে যায়। ওমা, এটা কি হলো? আমি তো নিজেই লাইটে পেঁচিয়ে গেলাম। দূর, এখন খুলবো কীভাবে বলে এক একটা খোলার চেষ্টা করতে লাগলো। জাংকুক সেদিকে একটা কাজেই এসেছিল, কিন্তু তের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। তে তো রেগে ফায়ার। ওই বকরাক্ষস, এমন হাসির মতো কি হয়েছে? হ্যাঁ, নিজে একবার প্যাচে পড়ুন, তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল। জাংকুক যেন হাসি থামাতেই পারছে না। জাংকুক তের দিকে এগিয়েছে, হাত দিয়ে যেই লাইটগুলো খোলার বদলে আরও পেঁচিয়ে দিল। তে এবারে নিজেও সেই লাইটগুলোতে জাংকুককে পেঁচিয়ে নিল। জাংকুক এবার নিজের হাসি থামিয়ে রেগে গিয়ে বলল, এই মেয়ে, এটা কি করলে তুমি? আমাকে তারের মধ্যে কেন পেঁচালে? হ্যাঁ কেন? খুব তো হাসছিলেন, হাসুন না এবার, হাসুন। কোথায় এসে হেল্প করবেন তা না, পাগলের মতো হেসেই যাচ্ছে। বুঝুন ঠেলা এবার। একে বলে ঠেলার নাম বাবাজি। বলেতে নিজের শরীর থেকে তারগুলো ছাড়াতে থাকে। আর জাংকুকও, দুজনেই এমন টানা হেঁচড়া শুরু করেছে যার ফলে তার অনেকটা কাছাকাছি এসে যায়। উফ, আপনি ওদিক দিয়ে টানছেন কেন? তুমিও তো টানছো। টানাটানিতে দেখো তো আমি আরও পেঁচিয়ে যাচ্ছি। আপনি পেঁচালে আমার কি, আমি জাস্ট নিজে ছাড়া পেতে চাই বলে তে একটা তার নিয়ে আরও জোরে টান দিল। জাংকুকও সেই তারটাকেই জোর দিয়ে টান দিল। এর ফলে তে গিয়ে পড়ল জাংকুকের বুকে। জাংকুক ওই ঘটনার জন্য একেবারে অপ্রস্তুত ছিল। তে তো কয়েক সেকেন্ডের জন্য পুরো বরফ হয়ে গেছে। তারপর চট করে মাথাটা উঠিয়ে নিল জাংকুকের বুক থেকে আর জাংকুকের দিকে তাকালো। জাংকুক আগে থেকেই তের দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। জাংকুক এক মনে তে চোখের দিকেই তাকিয়ে আছে। হরিণ টানা চোখ দিয়ে যেন মায়া গলগল করে পড়ছে। জাংকুক তার চোখের সৌন্দর্যে যেন হারিয়ে যাচ্ছে। তেও শান্ত দৃষ্টিতে জাংকুককেই দেখছে। মনে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে। সেটা জাংকুকের এতটা কাছাকাছি থাকার জন্য নাকি অন্য কিছু, সেটা বুঝতে পারছে না। জাংকুক ঘোরের মধ্যে তের এক হাত নিজের হাতের মধ্যে নেয়। তে এক দৃষ্টে সে হাতের দিকে তাকিয়ে থাকে। জাংকুক যেই তের ঠোঁটটা নিজের হাত দিয়ে স্পর্শ করতে যাবে, অমনি তের ধ্যান ভাঙে। তারপর চট করে হাতটা ছাড়িয়ে নেয়, মাথা নিচু করে নেয়। তের এমন কাজে জাংকুকও যেন হুঁশ ফিরে পায়। তারপর একটা শুকনো কাশি দিয়ে বলে, আমি হেল্প করছি। নো নিড বলে তে নিজের মতো তারগুলো ছাড়ানোর চেষ্টায় লেগে পড়ে। জাংকুক তেকে হেল্প করতে থাকে আর ভেতরে ভেতরে নিজেকে বকতে থাকে। উফ, আমি এটা কী করতে যাচ্ছিলাম এখনই তের সাথে? ধুর, আমার মাথাটা পুরোপুরি গেছে। না রে, এরকম পাগলামি কেউ করে? নো জাংকুক, কন্ট্রোল ইউর সেলফ। তে তোর কেউ হয় না। এক সেকেন্ড, হয় না মানেটা কি? তে না আমার বিয়ে করা বউ? না জাংকুক না, এটা কখনো পসিবল না। জাংকুক দোটানাতে ভুগছে, নিজের মনের সাথে আর মস্তিষ্কের সাথে সমানে যুদ্ধ করে যাচ্ছে। ঠিক সেই সময় জিমিন সেখানে আসে। দুজনের এরকম নাজেরহাল অবস্থা দেখে জোরে জোরে হাসতে শুরু করে। ও গড, এ কী অবস্থা দুজনের? তোমরা কি ছোটো বাচ্চা নাকি এভাবে নিজেদেরকে পেঁচিয়েছ? এই থাম তো, আগে এগুলোর থেকে বের কর আমাকে, জাস্ট অসহ্য লাগছে। ওকে কুল, আমি ট্রাই করছি। তারপর জিমিন তেদেরকে হেল্প করে। তে প্রথমে ছাড়া পায়, তারপর জাংকুক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, হন করে সেখান থেকে চলে যায়। তারপর তেও সেসব নিয়ে না ভেবে নিজের কাজে মন দেয়। পুরো ডেকোরেশন সব বিকেলের মধ্যেই শেষ হয়। তারপর যে যার মতো রেডি হতে চলে যায় কম্পিটিশনের জন্য। তে কম্পিটিশনের জন্য যে ড্রেসটা পরবে সেটা বের করতেই একটা ছেলে সেখানে আসে। এখানে কি তেয়ঙ্কি আছেন? হ্যাঁ আমি তে, কেন কিছু দরকার? ছেলেটা তের দিকে না তাকিয়ে মাথা নিচু করে হাতে থাকা শপিং ব্যাগটা তের দিকে এগিয়ে দিল। এটা জাংকুক দা আপনার জন্য পাঠিয়েছেন আর বলেছেন যেন এটাই পরা হয়।
ছেলেটার কথা শুনে তে সেই রকম রেগে যায়, যেটা জিমিন তের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে তে ওই শপিং ব্যাগটা নেবে না। তাই জিমিন চট করে ছেলেটার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। ঠিক আছে, তে এটা পড়বে, তুমি এখন যেতে পারো। ছেলেটা না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এই জাংকুকটা যেহেতু দিয়েছে, পরে নে, বুঝলি? জীবনেও না। আমার কি আর জামা কাপড় নেই নাকি, হ্যাঁ, যে ওনার দেওয়া জামা কাপড় আমাকে পরতে হবে? কি পেয়েছেটা কি উনি? হাতের পুতুল যে যখন যা বলবে আমাকে সেটাই করতে হবে? কোন বইতে লেখা আছে এটা? আরে তুই তো চটে কেন যাচ্ছিস? জিয়েছে যখন পড়েই নে না। নেভার। বলেতে অন্যদিকে ফিরে যায়। ন্যান্সি তো আর অপেক্ষা করতে পারছে না, তাই প্যাকেটটা খুলে দেখতে থাকে ভেতরে কি আছে। শপিং ব্যাগটা খুলে জিমিন, ন্যান্সি আর রাইমা তিনজনে অবাক হয়ে যায়। ব্ল্যাক কালারের একটা জর্জের শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি। এত সুন্দর শাড়িটা যে সবার চোখ সেই শাড়িটার মধ্যে যেন আটকে গেছে। ও মাই গড, জাংকুকদার চয়েস এতটা নিখুঁত কী করে হয়? দেখ একবার। তে এবার শাড়িটা দেখে, নিজেও হা হয়ে যায় সেই শাড়িটা দেখে। ওই শয়তানটার চয়েস এত সুন্দর জানা ছিল না তো। কিন্তু আমাকে এগুলো কেন দিল? উনি কি সত্যি সত্যি আমাকে নিজের বউ ভেবে এগিয়ে ভুলো করেছে? কি জানি কি চলছে ওনার মাথায়। যাকগে যাক, আমি এগুলো কিছুতেই পরবো না। কিন্তু চুপ করে আছিস কেন? কিছু তো বল। তে কিছু না বলে নিজের ড্রেসটা নিয়ে চলে যায় সেখান থেকে চেঞ্জ করতে। এরপর জিমিনরাও আর কথা বাড়ায় না। তে একটা সবুজ রঙের ড্রেস পরে বের হয়েছে, এটাও খুব সুন্দর। এরপর সবাই রেডি হয়ে স্টেজের দিকে চলে যায়। জাংকুকরাও সেখানেই বসেছিল। জাংকুক আজ ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছে, বুকের দিকে দুটো বোতাম খোলা, তাতে তাকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ব্লু কালারের জিন্স, সঙ্গে হাতে একটা ঘড়ি, চুলগুলো একটু এলোমেলো কপালে এসে পড়েছে। সব মিলিয়ে প্রচণ্ড রকম হ্যান্ডসাম লাগছে। সব মেয়েগুলো তো তার দিকে হাঁ করে তাকিয়েই আছে। কেউ কেউ তো আবার আয়না দেখে মেকআপও ঠিক করছে, যদি জাংকুক কোনোভাবে তাদের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এদিকে জাংকুক তো শুধু ভেবেই চলেছে যে তে কখন আসবে। দুজনে আজ একসাথে নাচবে বলে নিজের জামার সাথে ম্যাচ করে তের জন্য ওই ব্ল্যাক শাড়িটা কিনে এনেছিল জাংকুক। ভেবেছিল নিজের হাতেই দেবে, কিন্তু কিছু একটা ভেবে ওই ছেলেটাকে দিয়ে সে পাঠিয়েছে। অবশেষে জাংকুকের অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে এলো, কিন্তু পরনে অন্য ড্রেসটা দেখে জাংকুকের মাথায় যেন রক্ত উঠে গেল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না। এদিকে ফাংশন শুরু হয়ে গেছে। তে জল খাওয়ার জন্য উঠে বাইরে চলে আসে। যেই বোতলটা খুলে জল খেতেই যাবে, অমনি কেউ ওর মুখটা চেপে ধরে একটা অন্ধকার ক্লাসরুমে নিয়ে আসে। তে নিজেকে ছাড়ানোর জন্য হাত ছড়াছড়ি করতে লাগে, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছে না। কোনো রকমে ক্লাসরুমে এনে তের মুখ থেকে হাতটা সরিয়ে দেয়। তে ছাড়া পেতেই পেছন ফেরে। বাইরের আলো রুমে প্রবেশ করাতে কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে জাংকুকের মুখটা। জাংকুক যে প্রচুর পরিমাণে রেগে আছে সেটার মুখ দেখে বেশ বুঝতে পারছে তে। এটা কি ধরনের অসভ্যতা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আপনি? সমস্যা কি আপনার? সমস্যাটা হলে তুমি। মানে? আমার সমস্যার কারণটা তুমি? এই মেয়ে, তুমি আমার দেওয়া শাড়িটা পরনি কেন? হ্যাঁ, বলেছিলাম না ওটা পরেই ফাংশনে আসবে। আপনার খাই না পড়ি যে আমি আপনার কথা শুনতে যাব? তুমি শুনতে বাধ্য। ওকে, আমি জিমিনকে বলে দিচ্ছি তোমাকে এসে যেন রেডি করে দেয়। এই একদম না, আমি আপনার দেওয়া কোনো শাড়ি টাড়ি পরবো না। কেন পরবো আপনার দেওয়া জিনিস? আমার কি জামা কাপড়ের অভাব পড়েছে যে আপনার আমার জন্য দরদ একেবারে উতলে পড়ছে? এই শুনুন, আপনার কোনো অধিকার নেই আমার উপর এরকম জোর খাটানোর। ওকে? ওহ রিয়েলি? এখন তুমি আমায় শেখাবে কি অধিকার আছে আর কি অধিকার নেই? বলে জাংকুক তের দিকে এগোতে থাকে। জাংকুককে এভাবে এগোতে দেখে তে ভয় পিছিয়ে যেতে থাকে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, এই আপনি আমার দিকে এভাবে কেন এগোচ্ছেন? হ্যাঁ দেখুন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। কেন? কি অধিকার আছে সেটাই তো দেখতে চাইছিলে, তাই না? দেখাতে তো হবে আমার অধিকার ঠিক কতটা তোমার ওপর। তে আর পেছোতে পারছে না, কারণ পেছনের দেয়ালের সাথে সে একেবারে ঠেসে গেছে। তে হার্টবিট দ্রুত দৌড়চ্ছে। জাংকুক ততক্ষণে তের একেবারে সামনে দাঁড়িয়েছে। তে পাশ কেটে পালাতেই যাবে, তখনই জাংকুক হাত দিয়ে তাকে আটকে দেয়। কোথায় পালাচ্ছ? হ্যাঁ, ভয় লাগছে? ভয় ভয় কেন লাগবে? আমি তো ও এমনি আর কি। এমনি? তাহলে এভাবে তোতলাচ্ছ কেন তুমি? বলে তের মুখের কাছে নিজের মুখটা নিয়ে যায়। জাংকুকের নিঃশ্বাস তের মুখের ওপর এসে বাড়ি খাচ্ছে। তের তো হার্টবিট প্রয়োজনের তুলনায় অনেকটা বেড়ে গেছে। মনে হচ্ছে সেই আওয়াজ বাইরে অবধি শোনা যাবে। তে সহ্য করতে পারছে না জাংকুকের এতটা কাছে আসা। কি হলো? এখন আমার কথাটা মানবে? শাড়িটা পরবে? নাকি আরও বেশি অধিকার দেখাবো? কিসের অধিকার? অধিকার? আই এম ইউর হাজব্যান্ড, সো তোমার ওপর পুরো অধিকার আমার আছে। জাংকুকের কথায় তে তো পুরো শকড। তের এমন মুখ দেখে
চাংকুক তেকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তারপর স্বাভাবিকভাবে বলে, আমি জিমিনকে পাঠিয়ে দিচ্ছি, ও এসে তোমাকে শাড়িটা পরিয়ে দেবে। আমি ওটা পরবো না ব্যাস। তে কথাটা শেষ করতে পারে না। চাংকুক দ্রুত এসে তের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। তে তো এতটাই শক্ট হয়েছে যে তার মস্তিষ্ক হয়তো মঙ্গল গ্রহে ঘুরতে চলে গেছে। তার মস্তিষ্ক ঘুরে ফিরে নিজের জায়গায় এলে সে জাংকুককে ধাক্কা মেরে সরাতে চায়। কিছুক্ষণ পর জাংকুক নিজে থেকেই তাকে ছেড়ে দেয়। তে তো এখনও হাঁপাচ্ছে। এটা কি করলেন আপনি? আমার অধিকার দেখালাম। চাইলে এর থেকে আরও অনেক বেশি কিছু আমি করতে পারি, তবে তেমন কিছুই আমি করব না এখন। তবে এরপরেও যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু জিমিনকে নয়, এবার আমি নিজেই তোমাকে দায়িত্ব সহকারে শাড়ি পরিয়ে দেব নিজের হাতে। তুমি কি সেটাই চাইছো? তে তো ভয়ে পুরো ফ্রিজ হয়ে গেছে। জাংকুক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, তাড়াতাড়ি সেই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তে এখনও পাথরের মতোই দাঁড়িয়ে আছে আর ভাবছে এটা কি হলো। জাংকুক তের অবস্থা দেখে মুচকি মুচকি হাসলো। এমনিতে তো এই মেয়ের জীবনে আমাকে ভয় পাবে না, কিন্তু আজ তো একেবারে ভয় মরেই যাচ্ছিল। এবার বুঝবে তুমি সুইটহার্ট হু আই অ্যাম। আমার কথা মতো না চললে তোমার এই হাজব্যান্ড কতটা সাইকো হতে পারে। ইয়েস সুইটহার্ট, কবে যে আমার মনে জায়গা করে নিয়েছো আমি নিজেই জানি না। পাগল আমি তোমার জন্য। তোমাকে যেমন অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না, ঠিক তেমনই আমার কাছ থেকে কখনো দূরেও যেতে দেবো না। আই অ্যাম ইয়োর সাইকো লাভার বলে জাংকুক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারপর জিমিনের কাছে গিয়ে বলে, জিমিন। হ্যাঁ জাংকুক দা কিছু বলবে? হ্যাঁ বলছি, তোমাকে তে একটু ডাকছে। ও আচ্ছা আমি যাচ্ছি বলে তে কোথায় আছে সেটা জাংকুকের কাছ থেকে জেনে জিমিন সেখানে চলে যায়। জিমিন গিয়ে দেখে তে শাড়িটাকে দেখছে আর আগে ফুসছে আর মনে মনে বলছে, বেটা আস্ত একটা সাইকো, আমাকে কি করে গেল এটা? হ্যাঁ কীভাবে ঘোল খাওয়ালো? ছি বেটা অসভ্য ছুঁচো, কত দরদ, বলে কি না আমি তোমার হাজব্যান্ড, নাটক যত সব। আর শেষে ওটা কী করলো? হ্যাঁ এর পানিশমেন্ট ওকে পেতেই হবে। তোমার সাইকোগিরি আমি খুঁজাবো বেটা, দাঁড়াও। চেনো না তো তে কি জিনিস? কিরে ডাকছিলিস? হ্যাঁ এই শাড়িটা পরিয়ে দে তো। জিমিন তো কথাটা শুনে শক্ট হয়ে গেল, নিজের হাতে একটা চিমটি কাটলো, ব্যথা পেতে আউচ করে চিল্লে উঠলো। আরে কি হলোটা? কীভাবে নিজেকে চিমটি কেন কাটছিস? না এমনি জাস্ট চেক করছিলাম যে আমি স্বপ্ন দেখছি না সত্যি। স্বপ্ন কেন মনে হলো? কিছুক্ষণ আগে যখন আমরা সবাই জোর করলাম তুই শাড়িটা পরতে রাজি হলি না, এখন এমন কি হলো হ্যাঁ যে তুই শাড়ি পরতে রাজি হয়ে গেলি? তে মনে মনে বলে, সাধে কি আর রাজি হয়েছি নাকি? ওই বজ্জাত সাইকোটাই তো। কী রে চুপ হয়ে আছিস কেন? তুই কি এখন আমাকে শাড়িটা পরাবি নাকি আমি নিজেরটা নিজেই পরবো? এই না না আমি তো জাস্ট মজা করছিলাম, আয় তোকে সুন্দর করে শাড়িটা পরিয়ে সাজিয়ে দিই। তারপর জিমিন খুব সুন্দর করে তেকে রেডি করিয়ে দেয়। তেকে দেখে জিমিন বলে ওঠে, আরে ইয়ার তোকে দেখে তো আমি নিজেই রীতিমতো ক্রাশ খাচ্ছি, কি লাগছে তোকে, ইস কত সুন্দর লাগছে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরে। বলতেই হবে জাংকুক তার চয়েসটা একদম অসাম। তে এতক্ষণ খুশি থাকলো, জাংকুকের নামটা শুনে মুখটা গোমড়া করে ফেললো। লেট হচ্ছে চল। হ্যাঁ হ্যাঁ চল। এরপর দুজনে মিলে নিচে চলে আসে ফাংশনের জায়গায়। এদিকে সুগা না চাইতেও বারবার জিমিনের দিকে তাকাচ্ছে। জিমিন হেসে হেসে হাত নাড়ি নাড়ি কথা বলছে, মুখের সামনে কিছু ছোট ছোট চুল বারবার হাত দিয়ে সরাচ্ছে। আজকে জিমিন একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছে, এতে তাকে আরও বেশি সুন্দর লাগছে। সুগা তো যেন চোখে হারাচ্ছে জিমিনকে। সুগা নিজেকে আর দমিয়ে রাখতে পারছে না, সে জিমিনের সামনে যায়। হঠাৎ করে নিজের সামনে সুগাকে দেখে জিমিন শকড হয়ে যায়। এ কি আপনি এখানে? একটু আলাদাভাবে কথা আছে, সাইডে এসো। তারপর জিমিন সুগার পেছনে পেছনে ফাংশন থেকে বাইরে এসে পড়ে। জিমিন তো বুঝেই উঠতে পারছে না সুগা কি চায়, যে কখনো চোখ তুলে তার দিকে তাকায় না পর্যন্ত আজকে সে আলাদাভাবে কথা বলবে। লাইক সিরিয়াসলি এটা আদৌ বিলিভ করা যায়? আচ্ছা উনি কি সত্যিটা বুঝে গেছে যে আমি হয়তো ওনাকে, ও মাই গড এবার কি হবে? এর জন্যই আমাকে টাইট দেওয়ার জন্য হয়তো এখানে আলাদাভাবে ডেকে এনেছেন। এই মেরে কোথাও ফেলে আসবে না তো? না না জিমিন তুই ওর ফাঁদে পা দিস না বলে জিমিন একটা ঢোক গিলল আর সেখানেই দাঁড়িয়ে পড়লো। সুগা পেছন ফিরে দেখে জিমিন সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। কি হয়েছে, ওখানে এভাবে দাঁড়িয়ে কেন পড়লে? ইয়ে মানে আই এম সরি, আমি কথা দিচ্ছি জীবনে এমন হবে না, প্লিজ এবারের মতো ছেড়ে দিন আমাকে।
জিমিনের এসব কথা শুনে সুগা তো বেকুবের মতো ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে জিমিন ঠিক কী বলছে। মানে সরি কেন বলছো তুমি, আর আমি বা তোমাকে কি করব? ওই যে মানে আমি আপনাকে কি বলছো, কি হলো ব্যাপারটা? সুগাকে কিছু টের পায়নি নাকি নাকি না জানার ভান করছে? না না, কিছু একটা বলে আমাকে এখান থেকে কেটে পড়তেই হবে বলে জিমিন হঠাৎ নিজের ফোনের দিকে তাকায়। ফোনটা কানে নিয়ে সুগাকে ব্যস্ততা দেখিয়ে জিমিন সেখান থেকে মানে কেটে পড়ে। জিমিনকে এভাবে চলে যেতে দেখে সুগা বুঝতে পারে জিমিন ওকে অ্যাভয়েড করছে। সেটা দেখে সুগার মনটা খারাপ হয়ে যায়। আমাকে এভাবে অ্যাভয়েড করলো কেন? ও কি আমাকে পছন্দ করে না তাই জন্য পালালো? সুগা আর কী করবে, একটা দীর্ঘশ্বাস ফেলে ফাংশনে আবার চলে আসে। জাংকুক কতক্ষণ ধরে তের জন্য অপেক্ষা করছে, কিন্তু তের আসার কোনো নামগন্ধই নেই। এই মেয়েটা আবার কোথায় চলে গেল কে জানে। উফ, একটা শাড়ি পরতে কোনো মানুষের এত সময় লাগে নাকি? জাংকুক এসবই বলছিল, কিন্তু হঠাৎ তার সামনের মানুষটিকে দেখে সে একেবারে হা হয়ে যায়। শাড়িটা পরে তেকে একদম পরীর মতো লাগছে। সব ছেলেরা তো হা করে তার দিকেই তাকিয়ে আছে। জাংকুক তো নিজের চোখ সরাতেই পারছে না তের দিক থেকে। না চাইতে মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসে, ওয়াও বিউটিফুল। তে দূর থেকে জাংকুককে দেখলো। জাংকুককে সে এতক্ষণে ভালোভাবে খেয়াল করলো, প্রায় এক প্রকার ক্রাশ খেলো। উফ, ছেলেরা এত কিউট কী করে হয়? এর থেকে তো চোখই সরাতে পারছি না আমি। বিশ্বাসই হচ্ছে না যে এই কিউট ছেলেটা আমার বর। মা, ছি ছি, কী সব ভাবছি আমি। ও একটুও ভালো না, একটা বকরাক্ষস। কিন্তু অস্বীকারও তো করতে পারছি না এটাই আমার বর। এসব ভাবতে ভাবতে তে স্টেজের দিকে আসে। সব মেয়েদের দৃষ্টি জাংকুকের দিকে, আর সব ছেলেদের দৃষ্টি তের দিকে। তে লক্ষ্য না করলেও জাংকুক সেটা খেয়াল করেছে যে ছেলেগুলো তের দিকে তাকিয়ে আছে। জাংকুক যেন সহ্যই করতে পারছে না, প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে। জাংকুকের কিছু বিষয় নিয়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে সেটা বুঝতে পেরে সুগা জিজ্ঞাসা করলো, কী রে, কী হয়েছে, এভাবে এরম করছিস কেন? কেমন করছি? মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে তো খুব বিরক্ত। না কিছু না। না, তোকে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, বল কি হয়েছে? আমি বুঝতে পারছি না সব ছেলেগুলো তের দিকে এভাবে কেন তাকিয়ে আছে, আমার রাগ হচ্ছে। জাংকুকের এমন কথায় সুগা তো হকচকিয়ে গেছে। চোখগুলো রসগোল্লার মতো করে জাংকুকের দিকে তাকালো। সুগাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাংকুক বলল, কী হয়েছে, ভূত দেখার মতো এভাবে তাকিয়ে কেন আছিস? এই জাংকুক, তুই কি তের প্রেমে টেমে পড়লি নাকি? প্রেম মানেটা কি? আমি কারোর প্রেম টেমে পড়িনি। তোর মাথা খারাপ হয়ে গেছে বলে জাংকুক সেখান থেকে কেটে পড়ল। সুগা বলল, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না, একটু খুঁটিয়ে দেখতে হচ্ছে তো বলে একটা শয়তানি হাসি দিল। তুমি যতই অস্বীকার করো ব্রো, আমরা এমন কিছু একটা করব যাতে তুমি স্বীকার করতে বাধ্য হও সত্যিটা। বেশ কিছুক্ষণ পরে জাংকুকের ডাক পড়লো গান গাওয়ার জন্য। জাংকুকের নাম শুনতে না শুনতে সবাই উত্তেজিত হয়ে চিৎকার করতে লাগলো। জাংকুক মুচকি হেসে একটা গিটার নিয়ে স্টেজে উঠলো। মেয়েদের হই হুল্লোড় যেন থামছেই না। জাংকুক সবার দিকে একবার চোখ বুলিয়ে তের দিকে তাকায়, তারপর তের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। জাংকুকের হাসিতে তের হাসির বদলে একটা ভেঙচি কাটলো, যেটা দেখে জাংকুক আরও হেসে দিল। তার হাসিটা দেখে সব মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। জাংকুক তের দিকে তাকিয়ে গিটারে টোন বাজাতে শুরু করলো, তারপর গাইতে শুরু করলো, তু হি হकीकत ख्वाब तू दरिया तू ही प्यास तू ही दिल की बेकरारी तू सुकून ओ हम सफर ओ हम कदम ओ हम नवा मेरा। গাইস, তোমরা শুনে নিও একটু কষ্ট করে গানটা। পুরো গানটা তের দিকে তাকিয়েই জাংকুক গাইলো। তে বুঝতে পারে যে গানটা তাকেই ডেডিকেট করে গাওয়া হচ্ছে। তে চোখ বন্ধ করে জাংকুকের গান শুনছে। জাংকুককে ভালো না লাগলেও জাংকুকের গান তের খুবই পছন্দ। সে কাউকে বুঝতে দেয় না। জাংকুকের পুরো গানটা যে তে পছন্দ করেছে সেটা জাংকুক তের দিকে তাকিয়ে বুঝতে পারছে। গান শেষ হতে তে চোখ খুলে জাংকুকের দিকে তাকালো, দেখলো জাংকুক ওর দিকে তাকিয়ে রয়েছে, সঙ্গে ঠোঁটে একটা রহস্যময় হাসি। এই হাসির মানে তে বুঝতে না পারলেও এটা বেশ ভালোই বুঝতে পেরেছে এই ছেলে আবার কিছু কাণ্ড ঘটাতে চলেছে। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।